বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায় অর্থাৎ অনুশীলনী 9.2 এর আজ হচ্ছে 2 নম্বর লেকচার। তো এইখানে 9.2 এর ত্রিকোণমিতিক যে অনুপাতগুলা, সেই অনুপাতগুলার মান নির্ণয় কিভাবে করতে হয় এই পদ্ধতিগুলা দেওয়া আছে, এবং মান নির্ণয়ের সাহায্যে যে ত্রিকোণমিতিক বিভিন্ন মানের সাহায্যে যে অঙ্কগুলাও সলভ করতে হয় 9.2 এর, সেই হিসাবে আমি ত্রিকোণমিতিক মান নির্ণয়ের যে শর্টকাট প্রসেস বা ইন ডিটেল নিয়ে আলোচনা করছি। শর্টকাট প্রসেস না, তো শর্টকাট প্রসেসটা এই ইন ডিটেল যদি কেউ বুঝতে পারে, তাহলে দিন শেষে ওই এটার উপর ভিত্তি করে শর্টকাট প্রসেসে কিভাবে ত্রিকোণমিতিক মান বের করতে হয় এটা যে কেউ করতে পারবে। তো ওই প্রসেসটা একদম শেষে দেখাবো। তার আগে এটা কিভাবে আসে, কেমন করে আসে, এই বিষয়টা আমি ব্যাখ্যা করতে চাচ্ছি। তো সেই সুবাদে আমি গত লেকচারে এই ত্রিকোণমিতিক মান নির্ণয়ের জন্য যেই টপিকগুলো আমাদের লাগে সেই টপিকগুলো নিয়ে আমি আলোচনা করেছি। তো সেখানে বিস্তর আলোচনা দেওয়া আছে। কেউ যদি ত্রিকোণমিতিক অনুপাতের এই মানগুলা সম্পর্কে ধারণা নিতে চাও, তো তাকে প্রথমে ত্রিকোণমিতিক অনুপাত কি জিনিস এই বিষয়টা বুঝতে হবে। ত্রিকোণমিতিক অনুপাত বোঝার জন্য প্রথমে 9.1 এই অনুশীলনীটা A to Z ভালোভাবে কভার করতে হবে। অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত কি জিনিস, ওটা খায় নাকি মাথায় দেয়, ওই বিষয়টা যদি বুঝতে পারে, এবং ত্রিকোণমিতিক অনুপাতগুলা কিভাবে আসে, সাইন কিভাবে আসে, কোস কিভাবে আসে, এই মানগুলা যদি কেউ জানে, তাদের জন্য এই লেকচারগুলো। যদি কেউ এই মানগুলা না জানার পর যদি এই ভিডিওটা দেখো, তাহলে তাদের জন্য এই ভিডিওটা না। এই ভিডিওটা দেখতে হলে আগে 9.1 অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে, সাইন কোস টেন কোট সেক কোসেক, এইগুলা সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতে হবে। এই মানগুলা কেন হয়, কিভাবে হয়, এই বিষয়গুলো যদি জানা থাকে, তাহলে তাদের জন্য এই যে মান নির্ণয়। এখন কেউ যদি এই অনুপাতগুলো সম্পর্কে কিছু না জানো, কিন্তু চলে আসছো মান নির্ণয় করতে, মান নির্ণয় করা দেখতে চলে আসছো, তো তাদের জন্য এই ভিডিওটা না। তারা এখানে আগামাতা কিছুই বুঝবে না। তো যাই হোক, গত লেকচারে আমি এই সম্পর্কে আলোচনা করেছিলাম যে সর্বসমতা নিয়ে আলোচনা করেছি, কোণ নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা সেই মান কিভাবে নির্ণয় করতে ওই প্রসেসটা আমরা এখন দেখবো। প্রথমে আমরা জানি যে ত্রিকোণমিতি কি সমকোণী ত্রিভুজের সাথে রিলেটেড। ত্রিকোণমিতি সমকোণী ত্রিভুজের সাথে রিলেটেড। সেই হিসেবে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। সমকোণী ত্রিভুজ সর্বসমতা দিয়ে সমকোণী ত্রিভুজের লম্ব, অতিভুজ এবং ভূমির মান নির্ণয় করব। দেখি আস্তে আস্তে আমরা আমাদের পড়ায় জাতীয় পড়ি। তো প্রথমে আমি একটা এখানে রশ্মি নিলাম। এই রশ্মিটার নাম দিলাম আমি ও ওপি রশ্মি। তাহলে ও পি একটি রশ্মি নিলাম। ওপি রশ্মি ও বিন্দু থেকে ও বিন্দু থেকে 30 ডিগ্রি কোণ করে এখানে এখানে দিলাম যে এই অংশটা 30 ডিগ্রি কোণ করে। অর্থাৎ এখানে এই অংশটুকু আমি ধরে নিলাম, এখানে 30 ডিগ্রি আছে। তাহলে এই 30 ডিগ্রি কোণ করে আমি আরেকটু ছোট করি। এই 30 ডিগ্রি কোণ করে আমি আরেকটা রশ্মি আঁকলাম ও, এটাকে কি দেওয়া যায়, এটাকে ও কিউ দিলাম, এটাকে ও কিউ দিলাম। তাহলে ও প্রথমে আমি ওপি একটা রশ্মি আঁকছি, এবং ওপি রশ্মির ও বিন্দু থেকে 30 ডিগ্রি কোণ করে উপরের দিকে আরেকটা রশ্মি নিলাম ও কিউ রশ্মি। তাহলে ওপি এবং ও কিউ রশ্মির মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি। এবং এখন আমি এই যে ওপি রশ্মি থেকে সরি ও কিউ রশ্মি থেকে ও কিউ রশ্মি থেকে ও ও কিউ রশ্মির যে কোনো একটি বিন্দু থেকে একটি লম্ব আঁকবো। বললাম আমি এই বিন্দুটার নাম দিলাম আমি, এটার নাম দিলাম কি দিব, এম দিলাম। এটার নাম দিলাম এম, এটার নাম এম দিলাম। তাহলে এই এম বিন্দু থেকে এম বিন্দু থেকে ওপি রশ্মির উপর একটি লম্ব টানবো। তো লম্ব টানা মানে কি, আমরা জানি যে এইভাবে সোজা একটা খাড়া টান আঁকতে হয়, যেটা এর সাথে কি করবে, ওপি রশ্মির সাথে কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার মানে এখানে কত ডিগ্রি আছে, 90 ডিগ্রি আছে। তো আমি 90 ডিগ্রিটা এখানে না লিখি, যেহেতু এই যে বর্গাকৃতির যে গড়টা,
কোনো কোণের পাশে যদি এরকম বর্গাকৃতির গড় দেয়া থাকে বা একটা বর্গ অঙ্কন করা থাকে, তাহলে বুঝে নিতে হবে ওই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আর এইভাবে যদি বৃত্তের বৃত্তের চাপ দেয়া থাকে, তাহলে এটা হচ্ছে কোণ, মানে 90 ডিগ্রি না, অন্য কোণ হতে পারে। আবার 90 ডিগ্রির ক্ষেত্রে অনেক সময় এটা দেওয়া হয়, তবে এটা দেয়া থাকলে সরাসরি 90 ডিগ্রি বুঝে নিবা। তাহলে আমি দিলাম ও, এই বিন্দুটার নাম দিলাম আমি ও এন, এটার নাম দিলাম ও এন, সরি এম এন একটি লম্ব আঁকলাম ওপি রশ্মির উপর ও কিউর এম বিন্দু থেকে ওপি রশ্মির উপর এম এন একটি লম্ব আঁকলাম। তাহলে এখানে কি হয়েছে, একটি সমকোণী ত্রিভুজ হয়েছে। তাহলে সমকোণী ত্রিভুজ, এখন আমি 30 ডিগ্রি এর সাপেক্ষে যদি আমি এই সমকোণী ত্রিভুজটাকে চিন্তা করি, তাহলে 30 ডিগ্রি এর সাপেক্ষে সমকোণী ত্রিভুজকে যদি আমি চিন্তা করি, তাহলে এই আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে এইটা হচ্ছে কি অতিভুজ, আমি অন্য কালার দিয়ে লিখি, এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। এবং থিটা কোণ বা সূক্ষ্ম কোণ, যেটাকে আমরা থিটা কোণ হিসেবে ধরি, আমি যেহেতু এখানে থিটা কোণের মান 30 ডিগ্রি দিয়ে দিচ্ছি, তার মানে থিটা কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে থিটা কোণের বা সূক্ষ্ম কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে এইটাকে যদি, যেহেতু আমি সূক্ষ্ম কোণ বিবেচনা করছি, তাহলে এর বিপরীত বাহু হচ্ছে কোনটা, এম এন। তাহলে এম এন, এই বাহুটার নাম হচ্ছে কি, লম্ব। এটা হচ্ছে লম্ব। এবং অতিভুজ আঁকা আছে, লম্ব আঁকা আছে, এবং থিটা কোণের সংলগ্ন বাহু, অতিভুজ বাদে থিটা কোণের সংলগ্ন বাহু হচ্ছে ভূমি। তার মানে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। তো এই পর্যন্ত আমরা আশা করি বুঝতে পারছি। এটা প্রথমে আমি ওপি একটা রশ্মি নিছি, তারপর ওপি রশ্মির ও বিন্দু থেকে 30 ডিগ্রি কোণ করে ও কিউ আরেকটা রশ্মি নিলাম। নেওয়ার পর ও কিউ রশ্মির যে কোনো একটি বিন্দু আমি ধরে নিলাম এম বিন্দু, এই বিন্দু এম, এই বিন্দুটার নাম দিলাম এম। এম বিন্দু থেকে ওপি রশ্মির উপর একটি লম্ব আঁকলাম। তাহলে লম্ব আঁকা মানে কি, শুধু একটা টান দিলাম, মানে এটাই হচ্ছে লম্ব। লম্ব আঁকার ফলে এই এখানে এই যে এন বিন্দুতে একটি সমকোণ তৈরি হয়েছে, একটি সমকোণ 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। আর যেহেতু এটা একটা ত্রিভুজ, তার মানে এটা হচ্ছে কি, একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের একটি কোণ সমকোণ 90 ডিগ্রি আছে, তার মানে এটা একটি সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজে আমরা জানি সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, এবং থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। আবার থিটা কোণের সংলগ্ন বাহু অতিভুজ বাদে যেটা, সেটা হচ্ছে এটা দিলাম। এখন এইখানে যে আমি 30 ডিগ্রি দিছি বা 30 ডিগ্রি দিয়েছি, তাহলে এখানে কত আছে, 90, এখানে আছে 30। আমরা কি জানি, একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য, সরি, একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি, একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি, অর্থাৎ এই কোণ, এই কোণ এবং এই কোণ মিলে কত হয়, 180 ডিগ্রি হয়। 180 ডিগ্রির মধ্যে 90 ডিগ্রি এখানেই আছে, তার মানে আরো বাকি আছে। 180 থেকে যদি 90 বাদ যায়, তাহলে এই কোণে আর এই কোণে মিলে হবে আরো 90। এবং এই দুইটা কোণে যদি মিলে হয় 90, এখানে কত আছে, 30। তাহলে 90 হওয়ার জন্য আর কত বাকি আছে, 60। তাহলে এইখানে হবে কত, এই কোণ হচ্ছে 60 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আমি লিখে রাখলাম এখানে, এটা হচ্ছে 60 ডিগ্রির কোণ। ঠিক আছে, এটা 60 ডিগ্রি। এখন আমি, আমাদের কিন্তু 180 ডিগ্রি হওয়া চাই, তাহলে 90, 30 আর 60, 180। এখন এই ত্রিভুজ আঁকার পর, এখন এই আমি আরেকটা ত্রিভুজ দেখবো, আরেকটা ত্রিভুজ এখন আমি লাল কালি দিয়ে আঁকি। আরেকটা ত্রিভুজ এই ও বিন্দু থেকে আরো 30 ডিগ্রি কোণ করে, আরো 30 ডিগ্রি কোণ করে, আমি হাতে আঁকছি, একটু কম বেশ হতে পারে, আরো 30 ডিগ্রি কোণ করে, এইভাবে 30 ডিগ্রি কোণ করে আরেকটা রশ্মি আঁকলাম, আরেকটা রশ্মি আঁকলাম, যেটার নাম দিলাম ও আর। এটার নাম দিলাম কি, ও আর, ক্যাপিটাল আর, ও আর রশ্মি দেওয়ার পর এখন এখন এইখানেও, এইখানে করব কি, যে ওই ও আর রশ্মি থেকে এই যে সোজা, বা আমি ও আর রশ্মি থেকে লম্ব না আঁকি, এক কাজ করি, এই যে এম এন, এম এন, এম এন যে
লম্ব আছে, এম এন যে লম্ব আছে, সেই লম্বটাকে আমি আরেকটু এদিকে কি করি, বর্ধিত করি। বর্ধিত করে ও আর রশ্মির যে বিন্দুতে স্পর্শ করবে সেই বিন্দুতে আমি নিয়ে বসাই। তাহলে দেখি আমি এম এন রশ্মিটাকে এই পর্যন্ত আছে, এম এন রশ্মিটাকে কি বরাবর এই লম্ব বরাবর সোজা বর্ধিত করব। তাহলে আমি বর্ধিত করি, বর্ধিত করলে এই হবে। এইভাবে এটা থেকে যদি আমি এভাবে সোজা নিয়ে এখানে বসাই, তাহলে এই বসে। তাহলে এই যে বিন্দুতে, এই বিন্দুর নাম দিলাম, এটার নাম দিলাম আমি ও পি কিউ আর, এটার নাম দিলাম এস, এটার নাম এস দিলাম। তাহলে এইখানে এই যে একটা ত্রিভুজ, উপরের ত্রিভুজটা হচ্ছে কি ও এম এন, এটা হচ্ছে এই ত্রিভুজ। আর নিচে আরেকটা ত্রিভুজ হয়েছে কি ও এস এন বা ও এন এস, এই হচ্ছে আরেকটা ত্রিভুজ। তো ও এন এস এইটাও কি সমকোণী ত্রিভুজ, এইটাও সমকোণী ত্রিভুজ। তো এখানে আমরা দেখি কোথায় কত ডিগ্রি করে আছে। এখানে আমি 30 ডিগ্রি নিয়েছিলাম, এই মানটা ছিল কত ডিগ্রি, 30 ডিগ্রি। আমি এখানে 30 ডিগ্রি এবং ওইখানেও 30 ডিগ্রি কোণ করে রাখছিলাম। এইখানে 30 আর এইখানে কত ডিগ্রি আছে, এখানে 90 ডিগ্রি আছে। এখানে 30, এখানে 90, যেহেতু সমকোণী ত্রিভুজ, এখানে 90 ডিগ্রি আছে, এটাও সমকোণী ত্রিভুজ। কারণ অঙ্কন অনুসারে কি আমরা এটাও সমকোণী ত্রিভুজ আছে। কেন এটা সমকোণী হয়েছে, কারণ এই যে এম এন যে লম্বটাকে আমি কি করছি, লম্বটাকে বর্ধিত করে ওই যে ও আর যে রশ্মি রাখছি, লম্বটাকে এমন ভাবে বর্ধিত করছি, বর্ধিত করে সোজা এস এই যে ও আর রশ্মির উপর নিয়ে ফেলছি। ফেলার পরে যে বিন্দুতে ও আর রশ্মির যে বিন্দুতে টাচ করছে, তাহলে ওই বিন্দুটার নাম দিয়েছি কি আমি, বা যে বিন্দুতে ছেদ করছে ওই বিন্দুটার নাম দিয়েছি আমি এস। তাহলে এইটা একটা আমার সমকোণী ত্রিভুজ। এখানে এখানে লক্ষ্য করার বিষয় আছে, এই যে ও এন এস ত্রিভুজ, এই যে নিচের যে সমকোণী ত্রিভুজটা, এখানে এখানে তো 90 ডিগ্রি কোণ আছে, এইখানে আছে 30 ডিগ্রি। তাহলে এইখানে থাকার কথা কত ডিগ্রি, এখানে কত ডিগ্রি থাকার কথা, অবশ্যই 60 ডিগ্রি থাকার কথা। এখানে 60 ডিগ্রি থাকার কথা। এখানে কত ডিগ্রি থাকার কথা, 60 ডিগ্রি। এখানে 60 ডিগ্রি থাকার কথা। দেখা যাক এখানে কি 60 ডিগ্রি থাকার কথা। এখন দেখি আমরা, এখন এই ভূমি আমি এখান থেকে আপাতত মুছে দিই। এটা উপরের সাপেক্ষে আমি ভূমি লিখছিলাম, এটা আমি মুছে দিই। এই ভূমিটা আমি মুছে দিই। এটা ভূমি যদি মুছে নাও দিতাম, এখন আমি এখানে দেখি কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি, এইটা আমি দেখি। এই যে এটা যদি 90 ডিগ্রি হয়, এর বিপরীত বাহু হচ্ছে ও এস, তাহলে এটা হবে অতিভুজ। আমি একটু লিখে রাখি কালো কালি দিয়ে, এটা হচ্ছে অতিভুজ। এবং আমার এই যে 30 ডিগ্রি সাপেক্ষে আমি এই 60 ডিগ্রি কোনটা আপাতত মুছি। আমি 30 ডিগ্রি সাপেক্ষে যেহেতু আঁকছি, 30 ডিগ্রি সাপেক্ষে যেহেতু আমি আঁকছি, 30 ডিগ্রি সাপেক্ষে যেহেতু আঁকছি, এটা হচ্ছে অতিভুজ। এই 30 ডিগ্রি সাপেক্ষে এটা হচ্ছে লম্ব। এই যে এস এন বা এন এস, এটা হচ্ছে লম্ব এই নিচের ত্রিভুজেরটা, নিচের সমকোণী ত্রিভুজে। আর এইটা হচ্ছে এই যে ভূমি, এটা উপরের ত্রিভুজেরও ভূমি, নিচের ত্রিভুজেরও ভূমি। এটা উপরের ত্রিভুজেরও ভূমি, নিচের ত্রিভুজেরও ভূমি। তাহলে এইটুকু পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এখন এই যে ত্রিভুজে এখানে 30 হলে এখানে 60 আছে, আমি তো আগেও বলছি। এখন এই যে দুইটা সমকোণী ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ দেখি আমরা সর্বসম কিনা প্রমাণ করতে পারি কিনা, সর্বসম হয় কিনা প্রমাণ করতে পারি কিনা দেখি। এখন সর্বসম প্রমাণ করি আগে। তো উপরের যে ত্রিভুজ আছে, আমি এখানে লিখি, এইদিকে লিখি ত্রিভুজ এখানে, এখন এখন ত্রিভুজ এই চিহ্নটা দ্বারা ত্রিভুজ বুঝায়। আমরা যে বাংলায় লিখবো ত্রিভুজ, বাংলায় ত্রিভুজ না লিখে এখানে ত্রিভুজের যে সাইনটা আছে, যে চিহ্নটা আছে, এটা দিলাম। ত্রিভুজ, ত্রিভুজ ও এম এন, ও এম এন এ এবং ও এম এন এবং ত্রিভুজ ও এন এস এ। অর্থাৎ এই যে দুইটা ত্রিভুজ আমরা আঁকছি, ও ও এম এন এই যে সমকোণী ত্রিভুজটা, আবার ও এন এস এই যে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজে আমরা
এই সমকোণী ত্রিভুজে আমরা কি করতে পারি? এই সমকোণী ত্রিভুজে, দুইটা সমকোণী ত্রিভুজে কি বলতে পারি যে ও এন, এটা কি সাধারণ বাহু উভয়টার ক্ষেত্রে ও এন এই দুইটা, এই বাহুটা হচ্ছে কি ওই ত্রিভুজের ভূমি, ওই ত্রিভুজের ভূমি, অর্থাৎ দুইটা ত্রিভুজেরই কি এটি হচ্ছে সাধারণ বাহু। আচ্ছা, এর আগে আমরা দেখি, এটা 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 প্রমাণ করার আগে আমরা দেখি যে এখানে ও ও এন এম যে কোণটা আছে, ও এন এম কোণ, কোণ ও এন এম, ও এন এম, অর্থাৎ এই যে কোণটা, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি, এটা কি 90 ডিগ্রি। আবার এই যে ত্রিভুজ ও এন, ও এন এস, ও এন এস, এই ত্রিভুজের ও এন এস কোণ, এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এবং এই যে ত্রিভুজের কোণ ও এন এস সমান 90 ডিগ্রি, ও এন এস সমান 90 ডিগ্রি। তাহলে এই দুইটা শর্তের সাপেক্ষে আমরা বলতে পারি না পারি, সুতরাং যেহেতু এই কোনো 90 ডিগ্রি, এই কোনো 90 ডিগ্রি, অর্থাৎ এই কোনো 90 ডিগ্রি, এই কোনো 90 ডিগ্রি, তাহলে এইটা আর এইটা সমান। ও এন এম কোণ এবং ও এন এস কোণ, এই দুইটা কোণ পরস্পর সমান। তাহলে আমরা এখানে লিখি কোণ ও এন এম সমান কোণ ও এন এস। এইটাকে আমি মার্ক করে রাখলাম, এটাকে আমি মার্ক করে রাখলাম, এটাকে কি আমি মার্ক করে রাখলাম। এই যে দুইটা ত্রিভুজের একটা একটা কোণ কি আমি সমান দেখালাম। তো তারপরে আমি কি বলতে পারি না যে এক নাম্বার, এটাকে আমি এক নাম্বার দিয়ে রাখতে পারি, এটাকে আমি এক বলতে পারি, এক দিয়ে রাখলাম। আবার ও এন সরি এম ও এন, এই যে কোণটা 30 ডিগ্রি কোণটা উপরের এম ও এম এন ত্রিভুজের, ও এম এন উপরের ত্রিভুজের এই কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে লিখতে পারি আমি কোণ এন ও এম বা এম ও এন, এম ও এন এটা হচ্ছে 30 ডিগ্রি। আবার কোণ এম ও এন 30 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি। এবং নিচের ত্রিভুজে, নিচের ত্রিভুজের আমি লিখতে পারি কি যে এই কোণ এন ও এস, এন ও এস, এই যে কোণটা এন ও এস, এই যে কোণটা এটাও কি 30 ডিগ্রি। কোণ এন ও এস সমান 30 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি না যে এই উপরের এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটাও 30 ডিগ্রি দুইটা ত্রিভুজে। তাহলে ওই ত্রিভুজের এই কোণ আর নিচের ত্রিভুজের এই কোণ, অর্থাৎ উপরের ত্রিভুজের এম ও এন সমান উপরের ত্রিভুজের এন ও এস, এই দুইটা কি এই দুইটা কোণ পরস্পর সমান। তাহলে এই শর্তের ভিত্তিতে লিখতে পারি সুতরাং কোণ এম ও এম ও এন ইকুয়াল কোণ এন ও এস। এই যে আরেকটা আমরা কি করলাম, দুইটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজের দুইটা 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 কোণ আমরা সমান দেখাইছি। তাহলে এইটাও আমি মার্ক করে রাখি, দুইটা ত্রিভুজের দুইটা কোণ এটাকে আমি দিলাম 2 নাম্বার আর এটা হচ্ছে আমার 1 নাম্বার। তখন আমরা যে সর্বসমতার শর্ত পড়েছিলাম, সেই শর্তে কি বলা ছিল যে প্রথমটা ছিল কোন ত্রিভুজের 3টি বাহু এবং অপর ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। এবং 2 নম্বরে আমাদের ছিল যে কোন ত্রিভুজের যে কোনো দুইটি বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ এবং অপর ত্রিভুজের যে কোনো দুইটি বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ পরস্পর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। এটি ছিল আমাদের 2 নম্বর শর্ত ত্রিভুজের সর্বসমতার ক্ষেত্রে। 3 নম্বরটা ছিল
কোন ত্রিভুজের যে কোনো দুইটি কোণ এবং তাদের মধ্যবর্তী বাহু এবং অপর ত্রিভুজের যে কোনো দুইটি কোণ এবং তাদের মধ্যবর্তী বাহু পরস্পর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। তো আমরা এখানে মোটামুটি 3 নাম্বার অপশনটা অ্যাপ্লাই করতে পারছি যে প্রথম ত্রিভুজের দুইটা কোণ এবং অপর ত্রিভুজের আরো দুইটা কোণ সমান দেখাইতে পারছি। প্রথম ত্রিভুজের দুইটা কোণ এবং অপর ত্রিভুজের এই ত্রিভুজের দুইটা কোণ এবং এই ত্রিভুজের দুইটা কোণ সমান দেখাতে পারছি। তখন দেখি এই ত্রিভুজের যে দুইটা কোণ আমরা নিয়েছি এর মধ্যবর্তী বাহুটা কত। এর মধ্যবর্তী বাহু হচ্ছে ও এন, আর ও এন বাহুটা এম ও এন ত্রিভুজেও আছে, আবার এন ও এস এই ত্রিভুজেরও বাহু। তাহলে এই যে ও এন বাহুটা উভয় ত্রিভুজের ক্ষেত্রে কি সাধারণ বাহু না? উভয় ত্রিভুজের সাধারণ বাহু। তাহলে আমরা লিখি এবং ও এন হচ্ছে হচ্ছে সাধারণ বাহু। ও এন হচ্ছে সাধারণ বাহু। তার মানে আমাদের অলরেডি প্রমাণ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার শর্তটা ফিল আপ হয়ে গেছে। 3 নাম্বার শর্তটাও কি ফিল আপ হয়ে গেছে। তাহলে ওই যে 3 নাম্বার শর্তের যে তিনটা অপশন, আমরা তিনটা অপশন এখানে প্রমাণ করতে পারছি। তাহলে কিভাবে প্রমাণ করছি? প্রথমে আমি করছি কি, উপরের ত্রিভুজের বিষয়টা যদি আমি চিন্তা করি, উপরের ত্রিভুজে আমরা দেখি কি হয়। উপরের ত্রিভুজে এম ও এন যে এই কোণ এবং এই কোণ, এই দুইটা একটা হচ্ছে কি 30 ডিগ্রি, একটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি এবং 90 ডিগ্রির মাঝখানের যে বাহু ও এন বাহু, এই বাহুর যে পরিমাপ আমাদের মোটামুটি জানা আছে, ধরলাম এটা 5ই ধরে নিলাম। আবার নিচের ত্রিভুজের এস বা এন ও এস কোণ এবং ও এন এস কোণ, এই দুইটা কোণ কি 30 ডিগ্রি, তার চাইতে যে 90 ডিগ্রি এবং 30 ডিগ্রি, তার চাইতে সহজ কি এই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি এবং একটা কোণ 30 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 30 ডিগ্রি। এবং তাদের যে বাহু, তাদের যে দুইটা কোণের মধ্যবর্তী যে বাহু, এই বাহুটাও কি অপর যে পূর্বের ত্রিভুজের উপরের ত্রিভুজের বাহুর সমান। তাহলে উপরের ত্রিভুজের দুইটা কোণ এবং তাদের মধ্যবর্তী বাহু এবং নিচের ত্রিভুজের দুইটা কোণ এবং তাদের মধ্যবর্তী বাহু পরস্পর কি হচ্ছে, সমান হয়েছে। তাহলে আমরা বলতে পারি সুতরাং উপরের ত্রিভুজ এবং নিচের ত্রিভুজ পরস্পর কি সর্বসম, এবং উপরের ত্রিভুজ যা নিচের ত্রিভুজটা একই, এটাকে উল্টে দিয়ে যদি আমি এটার উপরে বসাই, এইভাবে উল্টে যদি এটার উপরে বসাই একেবারে কি লেফটে যাবে, এটা উপরে যে লেফটে যাবে, বোঝা যাবে না যে এখানে দুইটা ত্রিভুজ আমরা এক করেছি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ এম ও এন বা ও এম এন লিখছি যেহেতু, লিখি ও এম এন সমান ত্রিভুজ ও এন এস। তখন এই ত্রিভুজ, উপরের ত্রিভুজ আর এই ত্রিভুজ দুটি কি শুধুই সমান, সর্বসম না? তো সর্বসমর জন্য কি দিতে হয়, এইভাবে একটা চিহ্ন দিতে হয়। এটাকে কি বলে? অ্যাপ্রক্সিমেট। আমি গতদিন প্রপোর্শনের সম্ভবত বলছিলাম, এটা ভুল বলছিলাম, এটাকে অ্যাপ্রক্সিমেট বলা হয়। ও এম ত্রিভুজ ও এম এন অ্যাপ্রক্সিমেট বা সর্বসম ত্রিভুজ ও এন এস। তাহলে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ আমরা কি প্রমাণ করতে পারি সর্বসম। এই ত্রিভুজ আর এই ত্রিভুজ যেহেতু সর্বসম, তাহলে এই ত্রিভুজের এই বাহু যা হবে এই বাহু তা হবে, এই ত্রিভুজের এই বাহু যা হবে এই বাহু তা হবে, এই বাহু যা হবে এই বাহু তা হবে, এবং মাঝের বাহু তো এমনিতেই সমান। তাহলে আমরা এখন আরেকটা বিষয় আমি এখানে লিখে রাখি, ধরলাম আমি উপরের ত্রিভুজের যে এই যে লম্বটা আছে, লম্বটা এম এন, এই বাহুর মাপ কত আমি তো জানি না, আমি ধরে নিলাম এই বাহুর মান হচ্ছে এ, এই বাহুর মান হচ্ছে স্মল লেটারের এ। আচ্ছা, এই বাহুর মান যদি এ হয় তাহলে এই বাহুর মান কত হবে? অবশ্যই এ হবে। এই বাহুর মান অবশ্যই এ হবে, কারণ সমকোণী ত্রিভুজ দুইটা, যেহেতু এই দুইটা ত্রিভুজই সমকোণী, তাই এদের এবং সমকোণী এবং দুইটা সমকোণী ত্রিভুজ সর্বসম ত্রিভুজ, সমকোণী সর্বসম সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের অতিভুজ আর এই ত্রিভুজের অতিভুজ পরস্পর সমান হবে, এই ত্রিভুজের লম্ব আর এই ত্রিভুজের লম্ব সমান হবে, এই ত্রিভুজের ভূমি অবশ্যই সমান, দুইটাতে একই একই ভূমি দ্বারা তো দুইটাকেই প্রকাশ করছি, এবং কোণগুলোও পরস্পর সমান। ঠিক আছে, এখন তাহলে এই বাহু যদি এ হয়, এই বাহু এ হয়, তাহলে এইটা কি, এই যে এম এস এই টোটাল বাহুটাকে আমরা কি বলতে পারি?
টোটাল বাহুটাকে আমরা এইভাবে বলতে পারি না যে এম এস যে বাহুটা, এম এস যে বাহুটা, এটাকে আমরা বলতে পারি না এ যোগ এ সমান কি 2a, এটা সমান, এটা টোটালটা কি 2a, এই টোটাল বাহু হচ্ছে 2a, দেখলাম 2a। এখন 2a লেখার পর সর্বসম্মত প্রমাণ করলাম। সর্বসম প্রমাণ করার পর সর্বসম প্রমাণ করার পর এখন আমরা দেখি টোটাল ত্রিভুজটাকে আমরা এখন চিন্তা করি। এখন এইখানে যে নিচের ত্রিভুজে কি এই কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি, উপরের ত্রিভুজে এই কোণ কত ডিগ্রি। আচ্ছা, এই টোটাল তো একটা ত্রিভুজ হয়েছে না। আমি এই উপরের সমকোণী ত্রিভুজ নিচের সমকোণী ত্রিভুজ বাদ দিয়ে যদি আমি এম ও এস এইটুকু যদি আমি চিন্তা করি, আমি উপরের এই লেখাটুকু মুছে দিই, আমরা সর্বসম্মত প্রমাণ করে ফেলছি অলরেডি, তাহলে এই অংশটুকু আমি এখন মুছে দিই। এই অংশটুকু আমি এখন মুছি। আরে এখন এই যে এম ও এস, আমি এই বড় টোটাল এই বড় ত্রিভুজটাকে এম ও এস ত্রিভুজ, এম ও এস ত্রিভুজ, মনে করো এই যে মাঝখানের এই বাহুটা আপাতত নাই, মাঝখানের এই বাহুটা কি আপাতত নাই। মাঝখানের এই বাহুটা যদি আপাতত আমি তুলে দিই, তাহলে কি দাঁড়ালো, এই কোণ কত ডিগ্রি, টোটাল কোণটা কত ডিগ্রি দাঁড়ালো, এই টোটাল কোণটা 60 ডিগ্রি। এই টোটাল কোণটা কত ডিগ্রি, উপরের এই অংশ 30, নিচের এই অংশ 30, তাহলে কত ডিগ্রি হলো, 60 ডিগ্রি হলো। তাহলে আমি আপাতত এই 30 মুছে এখানে 60 ডিগ্রি লিখি। এই টোটালটা হচ্ছে 60 ডিগ্রি, টোটালটা 60 ডিগ্রি। এই টোটালটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণ তো আগে আমরা এমনিতে এর আগে আমরা প্রমাণ করছিলাম এটা কত ডিগ্রি, এই ছোট অংশটুকু 30 ডিগ্রি হলে, এই উপরের ছোট অংশটুকু যদি 30 ডিগ্রি হয়, তাহলে এইটা কত ছিল, এটা ছিল 60 ডিগ্রি। আর এখানের এই অংশ যদি 30 ডিগ্রি হতো, এই অংশ 30 ডিগ্রি হলে এইটাও কত ছিল, এইটাও 60 ডিগ্রি ছিল। এখন এই যে বড় ত্রিভুজ, এই যে বড় ত্রিভুজের এম ও এস, এই ত্রিভুজে আমি এখানে একটা কাজ করি, এটা হচ্ছে 30, এটাও হচ্ছে 30, আবার এই টোটাল বড় টোটাল কোণটা হচ্ছে আবার 60 ডিগ্রি, টোটাল কোণটা হচ্ছে আবার 60 ডিগ্রি। আমি যেহেতু এখন এই টোটাল কোণের সাপেক্ষে বলছি, তাহলে এই যে এই সারা কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তো একটা ত্রিভুজের তিনটা কোণ যদি 60 ডিগ্রি করে হয়, তিনটা কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি, আমরা আগেও বলছি। তো প্রত্যেকটা কোণ যদি 60 ডিগ্রি করে হয়, তাহলে ওই ত্রিভুজটাকে কি বলা যায়, সমবাহু ত্রিভুজ। ওই ত্রিভুজটাকে বলা যায় কি, সমবাহু ত্রিভুজ। বা অন্যভাবে বলতে গেলে, একটি সমবাহু ত্রিভুজের তিনটি কোণ পরস্পর সমান হয়, তিনটি কোণ পরস্পর সমান হয়। তিনটি কোণ যদি পরস্পর সমান হয়, তিনটা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। 180-কে যদি 3 দ্বারা ভাগ করি আমরা, তাহলে 60 ডিগ্রি করে পাই। তাহলে আমরা বলতে পারি না যে এম ও এস এই ত্রিভুজটা হচ্ছে কি, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমবাহু, সমবাহু ত্রিভুজ, ত্রিভুজ ও এম ও এস হচ্ছে সমবাহু। দেখলাম সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজে কি হবে, এই বাহু, এই বাহু এবং এই বাহু পরস্পর কি হবে, সমান হবে। তাহলে সমান সমবাহু, সুতরাং এম ও বাহু সমান হবে ও এস বাহু সমান হবে এম এম এস বাহু, এম এস বাহু। এই পরস্পর বাহু তিনটি কি পরস্পর সমান হবে। তাহলে এই বাহু এম এস বাহু সমান হবে এম ও বাহু বা ও এম বাহু, আবার এটাও সমান হবে, ও এস বাহু পরস্পর সমান হবে। তাহলে এই বাহু এই বাহু এই বাহু তিনটা বাহুই কি পরস্পর সমান। তাহলে প্রথমে আমরা কি করলাম, সর্বসমতা প্রমাণ করছি। সর্বসমতার সাহায্যে এই ত্রিভুজ দুইটি, ত্রিভুজের সর্বসমতার সাহায্যে ত্রিভুজ দুটিকে সর্বসম প্রমাণ করছি। সর্বসম প্রমাণ করার পর আমরা এই ত্রিভুজটাকে, এই যে ছোট দুইটা ত্রিভুজ আলাদা আলাদা ছিল, এই দুইটা আলাদা আলাদা ত্রিভুজকে আলাদা আলাদা না ভেবে টোটালটাকে একটা ত্রিভুজ কল্পনা করে এই যে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজও প্রমাণ করছি। তো সমবাহু ত্রিভুজে
তিনটা বাহু পরস্পর সমান। আচ্ছা, এখন এই যে এম এস বাহু যদি হয় 2a, এম এস বাহুটা যদি 2a হয়, তাহলে অবশ্যই এই যে ও এম বাহুটাও 2a হবে, ও এম বাহুটাও হবে কি 2a হবে, 2a হবে। তো এই ও এম বাহুটা যদি 2a হয়, নিচের যে এই যে ও এস বাহু এইটাও 2a হবে, এটাও কি এটাও 2a হবে, এটাও সমান হবে 2a। আমি লাল কালি দিয়ে লিখি, যেহেতু সবকটি লাল কালি দিয়ে লিখছি, এটাও হবে কি 2a। আশা করি এইটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি। এখন ও এস এইটাও 2a, এইটাও 2a, এইটাও 2a, টুয়াইস a প্রমাণ করলাম। প্রমাণ করার পর এখন আমরা এক কাজ করি, এই যে আগের যে দুইটা ত্রিভুজ আলাদা ছিল, ছোট ছোট দুইটা ত্রিভুজ, আমরা সেই ছোট ছোট দুইটা ত্রিভুজকে আবার আগের যে সেই ভূমিটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার ফলে এখন আমরা এই যে ত্রিভুজ উপরের যে সমকোণী ত্রিভুজ আছে ও এম ও এন, এম ও এন সমকোণী ত্রিভুজের আমরা আমরা যদি নিচের ত্রিভুজটা, আমি এক কাজ করি এখন এক কাজ করি, এই যে নিচের ত্রিভুজটাকে আমরা মুছে দিই। এই বাহুর মান এ, এই বাহুর মান 2a, এই বাহুর মান আমরা জানি না এই বাহুর মান বের করতে চাই। এখন আমাদের কি, এখন আমাদের উপরের সমকোণী ত্রিভুজটাই লাগবে, নিচেরটা আমরা এখন মুছে দেব। কারণ কি আমাদের দরকার এই উপরেরটা। এখন এই উপরেরটা দিয়ে উপরের সমকোণী ত্রিভুজ থেকে আমরা ত্রিকোণমিতির বিভিন্ন যে মান হয় সেই মানগুলো আমরা বের করব। বের করে তারপর দেখবো সাইন 0 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 45 ডিগ্রি কত, 60 ডিগ্রি কত, 90 ডিগ্রি কত হয়, বা সাইন কোস টেন কোট সবগুলার 0 থেকে 90 ডিগ্রি করে প্রত্যেকটা মান আমরা কিভাবে হয় দেখবো। সেই জন্য আমরা সমকোণী ত্রিভুজের এই বাহুর মান, এই বাহুর মান এবং এই বাহুর মান জানতে হবে। তো এই মানগুলা জানার জন্য আমাদেরকে কি করতে হয়েছে, সর্বসমতার কনসেপ্ট জানতে হয়েছে, সর্বসমতা থেকে সমবাহুর কনসেপ্ট জানতে হয়েছে। জানার পর আমরা এই যে একটা লম্ব একটা অতিভুজ বের করছি, ভূমি বের করবো। এখন বের করে পরে এই মানগুলোও বের করবো। এখন আমি নিচের ত্রিভুজটা মুছে দিই, নিচের ত্রিভুজটা আমি মুছে দিই। নিচের ত্রিভুজটাকে যদি আমি মুছে, কি করলাম, ও আর পি, এটা ছিল পি, এটা হচ্ছে ও, এটা ও, এটা পি। আর এটাকে বলছিলাম কি ভূমি, যেহেতু 30 ডিগ্রি সাপেক্ষে, যেহেতু এই বড় ত্রিভুজটা আমি পুরোপুরি মুছে দিছি, তাহলে এখানে আছে আমার কত 30 ডিগ্রি, 30 ডিগ্রির সাপেক্ষে আমি ভূমি লিখলাম। এটা হচ্ছে ভূমি 30 ডিগ্রি সাপেক্ষে, এইটা হচ্ছে লম্ব। আমি এখন এইটাও মুছে দিই এই অংশটুকুও আমার মুছে দিই। মুছে দেওয়ার পর আমি এখানে যে 60 ডিগ্রি আছে এইটাও আপাতত আমি মুছে দিই, কারণ আমরা জানি এখানে 60 ডিগ্রি আছে। তো এই 60 ডিগ্রিটা আমি এখন লিখবো না, এখন মুছে দিই। আমি 30 ডিগ্রির সাপেক্ষে হিসাব করব। তো যেহেতু এটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের আমরা এই যে সূক্ষ্মকোণ এইটার সাপেক্ষে সমকোণের বিপরীতটা অতিভুজ, আমরা অতিভুজের মান জানি, অতিভুজের মান হচ্ছে 2a, অতিভুজের মান 2a, অতিভুজের মান কত 2a, এটাকে আমি লিখে দিলাম 2a। লম্ব এর মান জানি কত a, এটা যে লম্ব আমরা এটাকে লিখি, এটার নাম হচ্ছে কি লম্ব, এটা লম্ব, আর এটা হচ্ছে কি ভূমি, এটা ভূমি। তো ভূমি কত সেটা আমরা জানি না, ভূমি কত আমরা জানি না, এখন আমরা ভূমিটা বের করতে চাই। তো ভূমি বের করার জন্য আমরা কি পিথাগোরাসের সেই উপপাদ্যটা ব্যবহার করব, পিথাগোরাসের সেই উপপাদ্যটাকে আমরা ব্যবহার করব, পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করব। তো কি সেই পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি, আমাদের এই অংশটুকু বুঝতে হবে। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ, কিভাবে অতিভুজের অতিভুজ এর বর্গ সমান হয় লম্ব, লম্বের বর্গ, লম্বর বর্গ এবং ভূমির বর্গের সমষ্টি, লম্বের বর্গ এবং ভূমির বর্গের সমষ্টি। তাই তো আমাদের দরকার কি, ভূমিটা দরকার, কাকে দরকার, ভূমি দরকার। তাহলে এই অংশটাকে এই পাশে এবং এইটাকে ওই পাশে নিই, তাহলে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। আমাদের ভূমি দরকার, তাহলে লম্বটাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে ভূমি বা বা ভূমি স্কয়ার সমান
অতিভুজ স্কোয়ার মাইনাস, যেহেতু লম্ব স্কোয়ারের দিকে প্লাস আছে পাশে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস লম্ব স্কোয়ার। কারণ আমার যেহেতু ভূমির মানটা দরকার, তাহলে আমি দেখো যে ভূমি যেহেতু এই যে স্কোয়ার রুট ওভার উভয় পাশে রুট ওভার দিয়ে, তো এখানে কি স্কোয়ার আছে, এখন একটা রুট যদি দিই তাহলে ওই পাশে রুট ওই পাশে রুট, তাহলে রুটের স্কোয়ারে কাটা যাবে, আমি রুটের স্কোয়ারে কাটা যায় যেহেতু এটাকে আমি আর লিখলাম না, তাহলে এখানে লিখতে পারি কি অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, বা ভূমি সমান রুট ওভার অতিভুজ, অতিভুজের মান কত, অতিভুজের মান হচ্ছে 2a, অতিভুজের জায়গায় আমি লিখতে পারি কি 2a, আর যেহেতু অতিভুজের উপর স্কোয়ার আছে তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব, লম্বের মান কত a, তাহলে লম্ব এর মান a, যেহেতু লম্বের উপর স্কোয়ার আছে তাহলে a এর উপর স্কোয়ার, এরপরে উপরটা হয় লম্ব, লম্ব স্কোয়ার। তাহলে এখন আমি এটাকে আরেকটু হিসাব নিকাশ করি, ভূমি সমান 2 স্কোয়ার, 2a, 2a হোল স্কোয়ার, তার মানে কি 2 এর উপর স্কোয়ার আছে এবং এর উপর স্কোয়ার, তো আমি একবারে লিখি 2 এর উপর স্কোয়ার মানে কত 4, আর এর উপর স্কোয়ার যেটা সেটা থাকলো মাইনাস a স্কোয়ার, পরে ভূমি সমান রুট ওভার 4টা স্কোয়ার থেকে যদি আমি একটা স্কোয়ার কেটে ফেলি, 4টা স্কোয়ার থেকে যদি একটা স্কোয়ার বিয়োগ করে দিই, 4টা স্কোয়ার আছে আর একটা স্কোয়ার আছে বিয়োগে, তাহলে আমার কত থাকবে 3a স্কোয়ার, 3a স্কোয়ার। তো এটাকে যদি আমি এইভাবে এখানে লিখি 3a স্কোয়ার, এখন এই রুটটা কি করলাম 3 এর সাথে দিলাম, রুটটা আবার a স্কোয়ারের সাথে দিলাম, দেওয়ার ফলে 3 এর উপর রুটটা থাকলো এবং এর উপর যে স্কোয়ারের উপর যে রুট আছে, তাহলে রুট স্কোয়ারে কাটা গিয়ে থাকলো কত শুধু a। তাহলে আমরা কি ভূমি সমান পেলাম কত √3 × a, √3 × a, তাহলে ভূমি সমান কি পাইছি আমরা √3a। তাহলে আমরা ভূমির মানও কি বের করে ফেলছি, ভূমির মানও আমরা বের করে ফেলছি। তো আমি এইটাকে একটু সুন্দর করে লিখবো, কোথায় সুন্দর করে এখানে লেখাই আছে। এখন এই যে ভূমির মানটাও আমরা বার করলাম, এখন এই 30 ডিগ্রির সাপেক্ষে, এই যে 30 ডিগ্রির সাপেক্ষে, 30 ডিগ্রির সাপেক্ষে লম্ব কত a, 30 ডিগ্রির সাপেক্ষে অতিভুজ কত 2a, 30 ডিগ্রির সাপেক্ষে ভূমি কত √3 × a। তাহলে আমরা একটি সমকোণী ত্রিভুজের এ লম্ব ভূমি অতিভুজ বা অতিভুজ লম্ব ভূমি যাই বলি না কেন, সবগুলার মান আমরা কি করছি বের করতে পারছি। এই যে মান আমরা বের করছি, এই মানের ভিত্তিতেই আমরা ত্রিকোণমিতিক যেই অনুপাতগুলো আছে সেই অনুপাতের মান আমরা বের করব। এটা আমি এখন মুছে দিই, এটা তো আমার দরকার নাই, এটার সাহায্য নিয়ে আমি কি করছি, এটার সাহায্য নিয়ে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করার জন্য এটার সাহায্যে আমরা কি করছি যে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে ভূমির মানটা আমরা বের করছি। আর লম্ব আর অতিভুজ আমরা কি করছি, ওই যে সর্বসমতা এবং সমকোণী ত্রিভুজের সমবাহু ত্রিভুজের কনসেপ্ট থেকে আমরা লম্ব এবং অতিভুজ বের করছি। এরপরে এই দুইটার সাহায্যে এবং পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা ভূমিও বের করছি। এখন আমাদের দরকার কি সাইন টেন কট, সাইন কস টেন কট সেক কোসেক, এই অনুপাতগুলার মান বের করা। তো পরবর্তী লেকচারে আমি এই অনুপাতগুলার মান কিভাবে বের করতে হয় এই বিষয়ে আলোচনা করব। তো লেকচারটা অনেক লম্বা হয়ে গেছে, তো পরবর্তী লেকচারে এই অনুপাতগুলার মান আমরা ইনশাল্লাহ দেখবো খুব সহজে, 20-25 মিনিটের ভিতরে আশা করি সবগুলা মান আমি বের করে দিতে পারবো। তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সালামু আলাইকুম।